ঝুমকি, সুচেতা এবং প্রিয়ার গরমের মধ্যেই রজত, নীতিশ এবং প্রদীপের সঙ্গে বিয়ে হয়। তাদের শাশুড়ি মা রত্নাদেবী ভীষণ পরিমাণে সংস্কারী প্রকৃতির মহিলা ছিল, কিন্তু তার 3 বৌমা অত্যাধিক পরিমাণে মডার্ন হওয়ায় তারা গরমের মধ্যে শ্বশুরবাড়ির সংস্কারের ঠেলা কিছুতেই সামলাতে পারে না। বিশেষ করে স্নানের দিক থেকে তাদের ভীষণ পরিমাণে অসুবিধা হয়। তারা বাপের বাড়িতে সবসময় যেহেতু খোলামেলা সুইমিং পুলে স্নান করে অভ্যস্ত, তাই তারা শ্বশুর বাড়িতে এসে কিছুতেই বাথরুমের মধ্যে স্নান করতে চায় না। আমার এখানে শ্বশুর বাড়িতে বাথরুমে স্নান করতে খুবই অসুবিধা হচ্ছে। আর এই শ্বশুর বাড়ির বাথরুমটা কি ছোট, এখানে একটা বাথ ট্যাপ পর্যন্ত নেই। আমার পক্ষে এভাবে স্নান করা সম্ভব নয়। হ্যাঁ রে, বাথরুমে স্নান করতে হবে বলে আমি তো এই গরমের মধ্যে 2 দিন ধরে স্নানই করিনি। ও মাই গড, কত গরম! আমার গায়ে ঘাম জমে জমে এবার মনে হয় ফোড়া হয়ে যাবে, কিন্তু আমি যে কিছুতেই বাথরুমের মধ্যে স্নান করতে পারছি না। আমরা কি সুন্দর বাপের বাড়িতে সুইমিং পুলের মধ্যে সাঁতার কেটে স্নান করতাম। আমার না সেই দিনগুলোর কথা খুবই মনে পড়ছে, আর বাপের বাড়িতে গিয়ে সুইমিং পুলে স্নান করে আসতে ইচ্ছে করছে আমার, বিশ্বাস কর। এইভাবে 3 বৌমা সুইমিং পুলে স্নান করার স্বপ্ন দেখতে শুরু করে। সেই মুহূর্তে তাদের শাশুড়ি মা সেখানে চলে আসে, আর কমলা দেবী মোটেই তার 3 মডার্ন বৌমার চিন্তাধারা একেবারেই পছন্দ করতে পারে না। তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে সেই যে হাতে চা নিয়ে বসে আছো, আর এখনো পর্যন্ত স্নান করতে গেলে না, এরপর দুপুরে রান্না বান্না কে করবে শুনি? এখন গরমের মধ্যে বুড়ো বয়সে আমাকে তোমাদের জন্য বুঝি রান্না করতে হবে? মা, আমরা স্নান করতে যেতে পারছি না, কারণ আপনার বাড়িতে সুইমিং পুল নেই, আর আমাদের তো সুইমিং পুলেই স্নান করে অভ্যাস। তাই আপনি আমাদেরকে সুইমিং পুল বানিয়ে দিন, তাহলে আমরা খুব শান্তি করে স্নান করতে পারবো। এভাবে সুইমিং পুল বানানোর কথা শুনি কমলা দেবী ভীষণ পরিমাণে রেগে যায়। তোমরা বাড়ির বৌমা হয়ে খোলামেলা সুইমিং পুলে স্নান করতে চাইছো? তোমাদের লজ্জা লাগে না? নির্লজ্জ কোথাকার! আমি টিভিতে দেখেছি নির্লজ্জ মেয়েরা ছোট ছোট জামা কাপড় পরে সুইমিং পুলে স্নান করে, আর হা করে পাড়ার লোকেরা, ছেলেরা সেই দিকেই তাকিয়ে থাকে। আমি কিন্তু এই বিষয়টা মোটেই পছন্দ করি না। আপনি তো দেখছি ভীষণ ব্যাকডেটেড মা। এখনকার দিনে শাশুড়ি মা আর বৌমা গরমের মধ্যে একসঙ্গে সুইমিং পুলে স্নান করছে, কিন্তু আপনি এখনো পুরানো মানসিকতা নিয়েই পড়ে আছেন। সুইমিং পুলে স্নান করা মোটেই খারাপ নয়, বরঞ্চ খোলামেলা অবস্থায় সুইমিং পুলে স্নান করলে শরীর অনেক ভালো থাকে, আর সাঁতার কাটলে শরীরের এক্সারসাইজ হয়। আপনাকেই দেখুন না, আপনি এক্সারসাইজ না করে কেমন মোটা হয়ে গেছেন, আর আমরা আপনার মতো সুইমিং না করে কিছুতেই মোটা হতে চাই না। এভাবে সুইমিং পুল বানানো নিয়ে শাশুড়ি মায়ের সঙ্গে তার বৌমাদের তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত শাশুড়ি মা কিছুতেই তাদের বৌমাদের আবদার মেনে নেয় না। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। এদিকে 3 মডার্ন বৌমা একেবারে প্রতিজ্ঞা করে বসে, যতক্ষণ পর্যন্ত বাড়িতে সুইমিং পুল তৈরি করা হবে না, ততক্ষণ পর্যন্ত তারা গ্রামের মধ্যে কেউই স্নান করবে না। আর এর ফলে তাদের গা থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। ইস ঝুমকি, তুমি এই গরমের মধ্যে কিভাবে স্নান না করে থাকতে পারো? তোমার গা থেকে কিভাবে পচা গন্ধ বেরোচ্ছে? তোমার কাছে গেলে তোমার গায়ের গন্ধ আমার গায়ে একেবারে গুলিয়ে আসছে। অতই যখন তোমার আমার গায়ের গন্ধ পছন্দ নয়, তাহলে আমাদের জন্য সুইমিং পুল বানিয়ে দাও। তাহলে প্রত্যেকদিন আমরা সুন্দর করে সাবান মেখে, শ্যাম্পু মেখে সুইমিং পুলে স্নান করব, আর আমাদের গা থেকে সুগন্ধ বেরোবে, সুগন্ধ। ঠিক আছে, তোমাদের 3 বইয়ের জন্য যদি সুইমিং পুল বানিয়ে দিলে আমরা সুখে শান্তিতে থাকতে পারি, তাহলে আমি আজই আমার 2 ভাইয়ের সাথে কথা বলবো, আর কালকে থেকে সুইমিং পুল বানানোর কাজ শুরু করে দেবো। এই বলে রজত ঘর থেকে বেরিয়ে যায়, আর ঝুমকি সুইমিং পুলের কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়। ঝুমকি তখনই এই খবর তার বাকি 2 জায়ের কানে পৌঁছে দেয়। অন্যদিকে বাড়ির 3 ছেলে কমলা দেবীর অমতে গিয়েই বাড়ির পেছনের বাগানে একটা বড় সুইমিং পুল বানানোর কাজ শুরু করে দেয়, আর প্রায় 2-3 দিনের মধ্যেই বেশ কয়েকজন লোক সেখানে কাজ করে একটা সুন্দর সুইমিং পুল বানিয়ে ফেলে। আর সেই সুইমিং পুল দেখে 3 বৌমা ভীষণ পরিমাণে খুশি হয়। তোরা একদম বাড়িতে সুইমিং পুল বানিয়ে ঠিক করিসনি। আমার বাড়িটাকে তোরা কি রিসর্ট পেয়েছিস যে বাড়ির পেছনে তোরা সুইমিং পুল তৈরি করলি? আমার বাড়িটা দিন দিন হোটেলে পরিণত হচ্ছে, এটা কিন্তু আমার একদমই পছন্দ হচ্ছে না। মা, তুমি এরকম করছো কেন বলো তো? তোমার 3 বৌমা শুধু বলেছে বাড়িতে একটা সুইমিং পুল বানিয়ে দিতে, ওরা শুধু স্নান করবে, এতে এত খারাপের কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। মা একটু বেশি বাড়াবাড়ি করছে, আর এখনকার দিনের মেয়েরা এমনিতেই সুইমিং পুলে স্নান করে, আর আমাদের যখন কোনো অসুবিধা নেই যে বউরা সুইমিং পুলে স্নান করবে, তাহলে তোমার অসুবিধা হওয়ার কথা না তো। এই বলে 3 ছেলে সেখান থেকে চলে যায়, আর 3 বৌমা নিজেদের সুইমিং পুলে স্নান করার জন্য একেবারে অধৈর্য হয়ে ওঠে। তাই তারা শাড়ি পরেই সুইমিং পুলে স্নান করতে নেমে পড়ে। 3 জনে প্রায় 3 ঘন্টা ধরে সুইমিং পুলে স্নান করে আর সাঁতার কাটতে থাকে।
এর ফলে তারা তিনজনে ভীষণ পরিমাণে আনন্দ পায়। আর ওদিকে গরমের মধ্যে বাড়িতে সব কাজ কমলা দেবীকে একা হাতেই করতে হয়। এরকম শাড়ি পরে সুইমিং পুলে স্নান করতে খুবই অসুবিধা হচ্ছে, কারণ জলে নামলেই শাড়িগুলো ভারী হয়ে যাচ্ছে আর পায়ের মধ্যে কেমন যেন জড়িয়ে যাচ্ছে। কাল থেকে আমরা শাড়ি পরে সুইমিং পুলে স্নান করবো না, ঠিক আছে? হ্যাঁ, ঠিকই বলেছিস। আমি বাপের বাড়ি থেকে আসার সময় আমার সুইমিং কস্টিউমটা প্যাক করে নিয়ে এসেছিলাম, তার সাথে সুইমিং সানগ্লাসও নিয়ে এসেছি, আর আমার সাথে আমি তোদের দুজনের সুইমিং কস্টিউমও কিন্তু নিয়ে এসেছি। তাহলে কালকে থেকে আমরা সুইমিং কস্টিউম পরে সুইমিং করব আর অনেক অনেক ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে দেব। আর আমাদের শ্বশুর বাড়িতে এরকম সুইমিং পুল দেখে সবাই কিন্তু খুবই হিংসা করবে। এই বলে তারা জল নিয়ে খেলা করে আর অনেক হাসাহাসি করে। কিছুক্ষণ পর তিনজনে সুইমিং পুল থেকে উঠে ঘরে চলে যায় আর তারা জামা কাপড় চেঞ্জ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। এর ফলে তাদের ঘরের কাজকর্ম করার কথা একেবারেই মনে থাকে না। পরের দিন সকাল হতে না হতেই তারা চা খেয়ে নিজেদের ঘরে যায় আর ছোট ছোট সুইমিং ড্রেস পরে তৈরি হয়ে নেয়। এরকম ছোট ছোট অসভ্য পোশাক পরে শাশুড়ি মায়ের আড়ালে তারা সুইমিং পুলে গিয়ে নেমে পড়ে। উফ, এই পোশাকগুলো পরে মনে হচ্ছে আমাদের বিয়ের আগের দিনগুলো আবার ফিরে পেলাম। কারণ দেখ, আমাদের ফিগারে এই সুইমিং ড্রেস পরে কি সুন্দর দেখতে লাগছে। চল আমরা ভালো করে সাঁতার কাটি, কারণ আমরা সাঁতার কাটতেই ভুলে গেছি। কতদিন বলতো ভালো করে সাঁতার কাটতে পারিনি আমরা। এই বলে তারা ছোট ছোট পোশাক পরে সুইমিং পুলে স্নান করে। আর সেই মুহূর্তে তাদের প্রতিবেশী রচনা দেবী তাদের বাড়িতে চলে আসে আর তিন বউকে এরকম ভাবে সুইমিং পুলে নেমে নির্লজ্জদের মতো স্নান করতে দেখে তার ভীষণ পরিমাণে লজ্জা লাগে। আর সে তখনই নালিশ জানাতে কমলা দেবীর কাছে ছুটে যায়। কিরে কমলা, তুই যে বাড়ির পেছনে এত বড় সুইমিং পুল বানিয়েছিস, আমরা তো জানতেই পারলাম না। তাহলে আমরাও একটু স্নান করতে আসতাম। আসলে আমার বাড়ির তিন বউ সুইমিং পুল ছাড়া স্নান করতে পারে না, তাই ওদের স্বামীরা ওদের জন্য সুইমিং পুল বানিয়ে দিয়েছে। আর সকাল হতে না হতেই তিন বউ শাড়ি পরে একেবারে সুইমিং পুলে স্নান করতে চলে যায়। আর গরমের মধ্যে কি বা করবে, যা গরম পড়েছে তাই স্নান করে একটু আরাম করুক। আর কি বলতো? কি, তোর তিন বৌমা শাড়ি পরে সুইমিং পুলে স্নান করছে? তাহলে বোধহয় আমি চোখে ভুল দেখলাম, কারণ আমি তো দেখলাম ওরা বিকিনি পরে সুইমিং করছে। আর আমাদের পাড়ার সব ছেলেরা ছোকরারা ছাদের উপর থেকে জানালা দিয়ে উকি মেরে মেরে দেখছে। ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা। রচনা দেবী এরকম কথা বলে হাসতে শুরু করে আর এই দেখে কমলা দেবী ভীষণ পরিমাণে অপমানিত বোধ করে। তারা দুজনে দেখে যে সত্যিই তিন বৌমা বিকিনি পরে ঘরের মধ্যে ঢুকে আসছে। আর এই দেখে কমলা দেবী ভীষণ পরিমাণে রেগে যায়। তোমরা তিনজনে একেবারে লজ্জা শরমের মাথা খেয়ে নিয়েছো, তাই তো? তোমাদের গরম লাগছিল বলে তোমাদের স্বামীরা সুইমিং পুল বানিয়ে দিয়েছে, কিন্তু তোমরা সেই সুইমিং পুলে বিকিনি পরে সাঁতার কাটছো। তোমাদের লজ্জা করে না? তোমরা বিকিনি পরে আবার ঘরের মধ্যে ঢুকে আসছো। হ্যাঁ মা, বিকিনি পরে সুইমিং পুলে সাঁতার কাটে, আর এতে লজ্জার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। শাড়ি পরে গাইয়াদের মতো কেউ সুইমিং পুলে স্নান করে না, তাই আমরা বিকিনি পরে সুইমিং পুলে স্নান করেছি। এটাতে আপনি প্লিজ আমাদেরকে বাধা দেবেন না। বাড়ির বউ হয়ে এরকম শরীর দেখিয়ে খোলামেলা অবস্থাতে স্নান করবে আর পাড়ার ছেলেরা এরকম ভাবে তাকিয়ে থাকবে, সেটা মোটেই ভালো দেখায় না। আর পাড়ার লোকেরা তোমাদেরকে নিয়ে ছিছি করছে, সেটা আমি কিছুতেই মেনে নেব না। তোমরা কাল থেকে আর সুইমিং পুলে স্নান করবে না। আপনাদের পাড়ার লোকেরা মনে হয় বিকিনি পরে কোনো বউকে সুইমিং পুলে স্নান করতে দেখেনি। বিদেশে গরম পড়লেই সবাই এরকম বিকিনি পরে স্নান করে। সুতরাং নিজেদের চিন্তাধারা আর চোখকে আপডেট করুন। আর পাড়ার লোকেরা দেখছে বলে আমরা স্নান করতে পারবো না, সেটা হতে পারে না। পাড়ার লোকজনকে বলুন যখন আমরা স্নান করব তখন যেন নিজেদের চোখে কাপড় বেঁধে রাখে। এই বলে তিন বৌমা নিজেদের ঘরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে। আর অন্যদিকে রচনা দেবী আরো খারাপ খারাপ কথা শুনিয়ে সেখান থেকে নিজের বাড়িতে চলে যায়। কমলা দেবীর চোখ দিয়ে জল পড়তে শুরু করে। সে তার ছেলেদেরকে এই ব্যাপারে জানালে ছেলেরাও কোনো রকম প্রতিক্রিয়া দেয় না। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর তিন বৌমা প্রত্যেক দিন এরকম সুইমিং পুলে বিকিনি পরে স্নান করে। ফলে তাদের বাড়ির সুইমিং পুলের চারপাশে অনেকেই তাদেরকে দেখার জন্য ভিড় জমাতে শুরু করে। কমলা দেবী লাঠি নিয়ে সেই ভিড় তাড়াতে বাধ্য হয়। এভাবে তিন বৌমা একদিন সুইমিং পুলে স্নান করছে এমন সময়, আচ্ছা আমরা সুইমিং পুলে এত সুন্দর করে সাঁতার কাটছি, আমাদের যদি একটা সুইমিং শেখানোর মেল টিচার রাখি তাহলে কেমন হয় বলতো? হ্যাঁ ঠিক বলেছিস, কারণ গরমকালে নানান রকম সুইমিং কম্পিটিশন হয়। আর আমরা যেহেতু সাঁতারে এত ভালো, তাহলে আরো ভালো করে আমরা সাঁতার শিখে সেই কম্পিটিশন গুলোতে নাম দিতে পারবো।
এই ভেবে নির্লজ্জ তিন বৌমা নিজেদের সুইমিং শেখার জন্য একটা ছেলে শিক্ষককে সুইমিং পুলে ডেকে নিয়ে আসে। আর সেই ছেলে শিক্ষক সেই নির্লজ্জ তিন বৌমাকে কোলে ধরে সুইমিং শেখাতে শুরু করে। আর তিন বৌমা নির্লজ্জভাবে সেই ছেলের কাছে সুইমিং শিখতে থাকে। আপনাদের তিনজনকে আমি খুব সুন্দর করে সুইমিং শিখিয়ে দেবো, যাতে আপনারা খুব সহজেই কম্পিটিশন জিততে পারেন। আমি একেবারে আপনাদের কোলে নিয়ে আপনাদেরকে সুইমিং শেখাবো। আপনাদের কোনো অসুবিধা নেই তো? না না, আমাদের কোনো অসুবিধা নেই। তুমি তো আমাদের ভাইয়ের মতো, সুতরাং তুমি একদম লজ্জা পেও না, আর আমরাও লজ্জা পাচ্ছি না। এভাবে তিন নির্লজ্জ বৌমা শিক্ষকের কাছে একেবারে ভালো করে সুইমিং শিখতে শুরু করে। এইভাবেই তারা 2-1 দিন ধরে সেই ছেলে শিক্ষকের কাছে সুইমিং পুলে সাঁতার কাটা শেখে। কিন্তু একদিন হঠাৎ করে কমলা দেবী সেই শিক্ষকের গলার আওয়াজ শুনতে পেয়ে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে। সে বাইরে বেরিয়ে দেখে যে তার তিন বৌমা নির্লজ্জদের মতো বিকিনি পরে একটা ছেলের কাছে সাঁতার শিখছে। আর এই দেখে কমলা দেবীর মাথায় একেবারে আগুন জ্বলে ওঠে। তোমরা এক্ষুনি সুইমিং পুল থেকে উঠে এসো বলছি, তোমাদের লজ্জা নেই? একটা এরকম পরপুরুষের সামনে বিকিনি পরে কেউ সাঁতার কাটে? তোমরা সুইমিং পুলে একটা ছেলেকে দিয়ে সাঁতার কাটাচ্ছ, সেটা আমাকে একবার জানাবি তো? তিন বৌমা তাদের শাশুড়ি মাকে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আর তাড়াতাড়ি করে তারা সুইমিং পুল থেকে উপরে উঠে আসে। উনি প্রীতম ভাই, আমাদের সুইমিং এর শিক্ষক। আপনি পরপুরুষ কাকে বলছেন? ও আমাদের ভালো করে সুইমিং শেখাচ্ছে, যাতে আমরা এই গরমকালে সাঁতারের কম্পিটিশনে নাম দিতে পারি। আপনি সবসময় আমাদেরকে নির্লজ্জ প্রমাণ করার একটা সুযোগ খোঁজেন। আপনি দয়া করে এই ব্যাপারে আপনার ছেলেকে কিছু বলতে যাবেন না, কারণ আমরা ভালো করে জানি আপনি ইচ্ছা করে আপনার ছেলেদের কান ভাঙাবেন, যাতে আমাদের সুইমিং পুলে স্নান করা বন্ধ হয়ে যায়। তোমাদের এই সুইমিং পুলে চালাই আমি পাড়ায় বেরোনো বন্ধ করে দিয়েছি। দয়া করে আমাকে আর অপমান করো না। তোমাদের কোনো সুইমিং কম্পিটিশনে নাম দেওয়ার দরকার নেই। কিন্তু তিন বৌমা তাদের শাশুড়ি মায়ের কথাই কোনো রকমের পাত্তা দেয় না। আর তারা তাদের শাশুড়ি মায়ের সামনেই আবার সুইমিং পুলে জলে নেমে পড়ে। সেই সাথে প্রীতমের কাছে তারা সাঁতার কাটতে শুরু করে। এরকম বেশ কিছুক্ষণ ধরে তারা সাঁতার কাটতে থাকে। আর সেই সময় হঠাৎ করে তাদের স্বামীরা সেখানে চলে আসে। আর নিজেদের স্বামীদেরকে দেখতে পেয়ে তারা ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে। এর ফলে তারা প্রীতমের কাছে আর সাঁতার শিখতে পারে না। আর প্রীতম তাড়াতাড়ি করে সুইমিং পুল থেকে উপরে উঠে পড়ে। তোমরা যা বলেছো আমরা তাই করেছি। প্রথমে সুইমিং পুল বানানো থেকে শুরু করে তোমাদের ছোট ছোট জামা পরে সুইমিং পুলে স্নান করা সবকিছু আমরা মেনে নিয়েছি। কিন্তু এখন একটা ছেলে শিক্ষক দিয়ে সুইমিং শেখা, সেটা মেনে নিতে পারবো না। তাই তোমরা তোমাদের বাপের বাড়িতে যাও, আর সেখানে গিয়ে সুইমিং পুলে গিয়ে সুইমিং শেখো, আর তাতে আমাদের কোনো অসুবিধা থাকবে না। রজতের এমন কথা শুনে তিন বৌমা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আমরা আর কোনোদিন সুইমিং পুলে এভাবে স্নান করব না, কিন্তু দয়া করে আমাদের বাপের বাড়িতে পাঠিয়ে দিও না। আমরা সবসময় তোমাদের কথা শুনবো, আর বিশেষ করে আমাদের শাশুড়ি মায়ের কথাও শুনবো। আর ভদ্রভাবেই আমরা সুইমিং পুলে স্নান করব। দরকার পড়ে শাড়ি পরেই আমরা স্নান করব। এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও। তারপর থেকে নির্লজ্জ তিন বৌমা ওরকম বিকিনি পরে পরপুরুষের কাছে সুইমিং শেখে না। এমনকি যখন তখন সুইমিং পুলে স্নান করার জন্য তারা নেমে পড়ে না। তারা বাথরুমে স্নান করার অভ্যাস করে। এমনকি যখন সুইমিং পুলে সাঁতার কাটতে নামে, তখন তারা ভদ্রসভ্য ড্রেস পরে সাঁতার কাটে। আর এই দেখে কমলা দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয়। মা, আমার তো অফিসের 5 দিন ছুটি পড়েছে, তাই আমি এই ছুটিতে কোথাও ঘুরতে যাব। আর আমার বন্ধুরা অলরেডি ঘুরতে যাওয়ার প্ল্যান করেও ফেলেছে, তাই কালকে সকালবেলায় আমাদের ফ্লাইট আছে, ওই ফ্লাইটেই যাব। তুই ফ্লাইটে করে কোথায় ঘুরতে যাবি? আর তুই যে ঘুরতে বেরোবি সেই কথা আমাকে আগে জানাসনি তো। এখন এসব ঘুরে ঘুরে বেশি টাকা পয়সা নষ্ট করিস না, কারণ আমি ভেবেছি কিছুদিনের মধ্যেই তোর বিয়ে দেব, তাই বিয়ে করার জন্য টাকা পয়সা জমাতে হবে তো। আসলে আমরা বন্ধুরা সবাই মিলে জাপানে ঘুরতে যাচ্ছি। আর মা, তুমি প্লিজ এরকম বিয়ে বিয়ে করে আমার কানের পোকা খেয়ে নিও না। যখন বিয়ে হবার তখন ঠিক হয়ে যাবে, আর পারলে কোনো জাপানিজ মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসবো। হ্যাঁ, এখন সেই বাকি আছে। তুই জাপান থেকে মেয়ে ধরে বিয়ে করে নিয়ে আসিস, আর আমাদের 3 বেলায় ইঁদুর আরশোলা খেয়ে বেঁচে থাকতে হবে। যত সব আজে বাজে কথা। এই কথা বলে রত্নাদেবী নিজেই বুঝতে পারে না যে কিছুদিনের মধ্যে জাপানিজ মেয়ে জুয়া তার ঘরের বউ হবে। জুয়া জাপানে একটি ছোট্ট রেস্টুরেন্ট চালায়। সে তার মা এবং বাবার সঙ্গে বাস করে। কিন্তু জাপানে ভয়ঙ্কর ভূমিকম্প হওয়ার ফলে তার বাবা মা অকালে প্রাণ হারায়। আর তারপর থেকে সে একাই সেই রেস্টুরেন্টের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। যেহেতু বিভিন্ন দেশের লোকেরা জাপানে প্রত্যেক বছর ঘুরতে যায় আর জুয়ার দোকানে জাপানিজ খাওয়া দাওয়া করে, সেই কারণে তার বিভিন্ন রকম ভাষার সঙ্গে বাঙালি ভাষাও ভালো করে রপ্ত হয়ে যায়। অন্যদিকে
মা যাই বলুক না কেন, আমি যদি বিয়ে করি তাহলে জাপানিজ কোনো মেয়েকেই বিয়ে করব, কারণ ওদের দেখতে খুব সুন্দর হয়, আর এমনিও জাপানি মেয়ে আমার খুব পছন্দ। আমি যে বিয়ে করার জন্য মেয়ে খুঁজতে বন্ধুদের সাথে জাপানে যাচ্ছি, সেই কথা মাকে একদমই বলা যাবে না। এই বলে প্রীতম তাড়াতাড়ি করে ঘরে যায় এবং জাপানে ঘুরতে যাওয়ার জন্য নিজের ব্যাগ গুছিয়ে ফেলে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সে খুশি মনে তার বন্ধুদের সঙ্গে ফ্লাইটে উঠে জাপানের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর জাপানে গিয়ে পৌঁছালে তারা সেখানে অনেক আনন্দ করে, কিন্তু সুন্দরী মেয়ে পাচ্ছে না বলে প্রীতমের খুবই মন খারাপ হয়ে যায়। আরে তুই মন খারাপ করিস না প্রীতম, আমরা এখনো 4 দিন জাপানে থাকবো, তাই তুই বিয়ে করার জন্য ঠিক জাপানিজ মেয়েকে খুঁজে পেয়ে যাবি। কিন্তু এখন চল আমরা ভালো করে খাওয়া দাওয়া করে আসি। দূর, তোরা যা, আমার ভালো লাগছে না। চারিদিকে সব মেয়েগুলোই তো সাথে করে বয়ফ্রেন্ড নিয়ে হাজবেন্ড নিয়ে ঘুরছে, আমার মনে হয় না কোনো সিঙ্গেল জাপানি মেয়ে পাবো বলে। আরে চাপ নিচ্ছিস কেন, খুঁজে পেয়ে যাবি। কিন্তু এখন চল না আমরা জুয়া রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আসি, কারণ ওই রেস্টুরেন্টটা অনেক ভালো, রিভিউ দেখেছি। আর তাছাড়া রেস্টুরেন্টের মালিক জুয়াকে নাকি খুব সুন্দর দেখতে রে। জাপানিজ মেয়ে এবং সুন্দরী জুয়ার নাম শুনে প্রীতম মনে মনে খুবই আনন্দ পায়, আর সে তখনই তার বন্ধুদের সঙ্গে জুয়ার রেস্টুরেন্টে খাবার খেতে চলে যায়। সেখানে গিয়ে জুয়াকে দেখে প্রীতম চোখ সরাতে পারে না। জুয়ার জাপানি সৌন্দর্যে বিভোর হয়ে প্রীতম একেবারে দিক জ্ঞান শূন্য হয়ে পড়ে, আর সে মনে মনে ঠিক করে যে যদি বিয়ে করতে হয় তাহলে জুয়াকেই বিয়ে করবে। তারা সবাই গিয়ে টেবিলে বসে পড়ে, আর প্রীতম হাঁ করে জুয়ার দিকেই তাকিয়ে থাকে। হ্যালো স্যার, ওয়েলকাম টু জাপান। আপনারা বলুন আমার রেস্টুরেন্টে কি খেতে চান? সুশি, রামেন, টেম্পুরা, মিসো স্যুপ, অনিগিরি সব খাবার আমার দোকানে পাওয়া যায়। এত সব জাপানি খাবারের নাম শুনে তারা অর্ধেক খাবারের নামই বুঝতে পারে না, তাই তারা সব খাবার একসঙ্গে অর্ডার করে দেয়। ফলে জুয়া একে একে এসে তাদের সব রকম খাবার পরিবেশন করে দেয়, কিন্তু সেই খাবারগুলোর মধ্যে কোনো খাবারই তাদের ভালো লাগে না। কিন্তু প্রীতমের যেন জুয়ার হাতে রান্না করা সব খাবারই ভীষণ পছন্দ হয়। সত্যি জুয়া ম্যাডাম, আপনার হাতে রান্না করা জাপানের খাবার না খেলে বুঝতেই পারতাম না যে জাপানের খাবার খেতে এত সুন্দর হয়। তাই আপনাকে একটা প্রস্তাব দিতে চাই, আপনি যদি রাগ না করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার হাতের খাবার খেয়ে সবাই অনেক প্রশংসা করে, আর আপনার যা বলতে ইচ্ছা করে আপনি বলতে পারেন, আমি রাগ করব না। আসলে আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই আপনি যদি এই সমস্ত জাপানি রান্নাগুলো আমার সাথে আমার দেশে গিয়ে আমার বাড়িতে রান্না করে প্রত্যেকদিন আমাকে খাওয়াতে পারেন তাহলে আমি খুব খুশি হতাম। মানে সোজাসুজি ভাবে বলতে হলে আসলে আমি আপনাকে বিয়ে করতে চাই জুয়া। প্রীতমের এরকম অভিনব প্রস্তাব শুনে তার বন্ধু এবং জুয়া সকলেই হেসে ওঠে। জুয়া ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়, আর লজ্জা পাওয়ার ফলে তার জাপানি গালগুলো আরো লাল হয়ে ওঠে। জুয়া সেই প্রস্তাব নিষেধ করতে পারে না, সে প্রীতমকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়, কারণ তার একেই বিয়ের বয়স হয়েছে, আর জাপানি এরকম একা রেস্টুরেন্ট সামলাতে সে প্রায় অধৈর্য হয়ে পড়ে। তাই সে প্রীতমের সঙ্গে অন্য দেশে গিয়ে সংসার বাঁধতে ইচ্ছুক হয়। তাই কিছুদিনের মধ্যেই জাপানে প্রীতম এবং জুয়ার বিয়ে হয়। বিয়ের পর তারা দুজনে দেশে ফিরে যায়। জুয়া, আমার তো আমার বাড়ির দরজার বেল বাজাতেই ভয় লাগছে, কারণ মা দরজা খুলে যদি দেখে তার ছেলের সাথে জাপানি বউ দাঁড়িয়ে আসে তাহলে আমার মা মনে হয় অজ্ঞান হয়ে পড়ে যাবে। আরে তুমি এত ভাবছো কেন? তোমার মা প্রথম প্রথম রাগ করলেও আমি ঠিক আমার হাতের জাপানি রান্না খাইয়ে তোমার মাকে বশ করে নেব। আমার মা খাবে তোমার হাতের জাপানি রান্না? তাহলেই হয়েছে। হে ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করো। একদিকে দেশি মা আর একদিকে আমার প্রিয় জাপানি বউ, আমি যে কি করবো আমি কিছুই জানি না। এই বলে প্রীতম দরজার বেল বাজিয়ে দেয়, আর তার মা খুশি হয়ে দরজা খুলে দেখে যে দরজার বাইরে তার ছেলে নতুন বউকে নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখে তার মা বলার মতো কোনো ভাষা খুঁজে পায় না, আর একটা জাপানিজ মেয়েকে ওরকম বেনারসি শাড়িতে দেখে সে ভালো মতোই বুঝতে পারে যে তার ছেলে জাপানে গিয়ে নিশ্চয়ই অঘটন ঘটিয়ে ফেলেছে। কিরে প্রীতম, তুই জাপানে ঘুরতে গিয়ে সেখান থেকে এরকম একটা নমুনাকে তুলে নিয়ে চলে এসেছিস? জাপানে কি ঘুরতে গেলে এরকম জাপানি মেয়ে ফ্রিতে দিয়ে দেয়? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, জাপানে গেলে মেয়ে ফ্রি দেবে কেন? ওর নাম জুয়া, আর আজ থেকেও তোমার বৌমা। আমি জাপানে গিয়ে জুয়াকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছি। তুমি প্লিজ রাগ করো না মা, আর এমনিও তো তুমি বিয়ের কথা আমাকে বলছিলেই। এ আবার কেমন নাম, জুয়া? আমি বাবার জন্মে জুয়া খেলার নাম শুনেছি, কিন্তু কোনো মেয়ের নাম যে জুয়া হতে পারে সেটা আমি প্রথম শুনলাম। আর তুই এই মেয়েকে শেষ পর্যন্ত বিয়ে করে বাড়িতে তুলে নিয়ে আসলি? হায় হায়, আমার কপাল পুড়ল রে, আমার কপাল পুড়ল। দেশি শাশুড়ি মা কিছুতেই জাপানি বউকে বরণ করে বাড়িতে তুলতে চায় না, কিন্তু ছেলে চাপে পড়ে সে জুয়াকে বরণ করে ঘরে তোলে, আর তারপর থেকে জাপানি মেয়ে হয়ে ওঠে দেশি ঘরের বৌমা। কিন্তু এখনই সব সমস্যার সমাধান হয় না। দেখো জুয়া, তুমি জাপানে আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে এসেছো ঠিক আছে, কিন্তু এখানে এসে তোমাকে কিন্তু দেশি নিয়ম কানুন সবকিছু শিখতে হবে, আর বিশেষ করে রান্না বান্না।
মা, আপনি একদম চিন্তা করবেন না, কারণ আমি ভালো করে রান্না বান্না করতে পারি। আর আপনি যেসব জাপানি খাবার খেতে চাইবেন, আমি আপনাকে সেই সব জাপানি খাবার রান্না করে খাওয়াবো। জাপানি রান্না খাওয়ার কথা শুনে রত্নাদেবীর মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সে এত বছর ধরে দেশি রান্নাই খেয়ে এসেছে, আর এখন জাপানি বউয়ের পাল্লায় পড়ে তাকে জাপানি রান্না খেতে হবে। কিন্তু সে ভীষণ কুড়ে প্রকৃতির মহিলা ছিল, তাই সে জুয়াকে আর না বলতে পারে না। সে রান্নাঘরের দায়িত্ব পুরোপুরি জুয়ার উপরেই তুলে দেয়। আমি কোনোদিনও জাপানি রান্না খাইনি, কিন্তু তুমি যখন জাপানি রান্না করবে বলছো, তখন একবার স্বাদ করেই দেখতে পারি। যাও, রান্না করে চলে যাও। কিন্তু প্রত্যেকদিন আমি এই জাপানি রান্না খেতে পারবো না, তোমাকে দেশি রান্না করাও কিন্তু শিখতে হবে। এই বলে রত্নাদেবী জুয়াকে রান্নাঘর দেখিয়ে দেয়। সে নিজের ঘরে চলে গেলে জুয়া রান্নাঘরে রাখা কোনো রকম দেশি মশলা চিনতে পারে না। সে বিভিন্ন রকম জাপানি রান্না করবে বলে অনলাইনে সবকিছু অর্ডার করে দেয়। জাপানি রান্না সরঞ্জাম চলে আসলে সে ধীরে ধীরে সমস্ত রান্না করা শুরু করে। সুশি থেকে শুরু করে উড়ন টোপু, টেম্পুরা সব ধরনের জাপানি রান্না জুয়া তৈরি করে ফেলে। দুপুরবেলা সকলে খাবার খেতে আসলে জুয়া সব ধরনের জাপানি রান্না পরিবেশন করতে শুরু করে। এই নিন মা, আমি আপনাদের জন্য আজকে সুশি, টোফু, টেম্পুরা আর উড়ন রান্না করেছি। আর বিশেষ করে এই সুশি খুব ভালো খেতে হয়েছে, কারণ জাপানে আমার রেস্টুরেন্টে সুশি সব থেকে বেশি বিক্রি হতো। আর বিশেষ করে এই দেশের লোকেরা জাপানে গিয়ে এই সুশিটাই বেশি খেত। জুয়ার কথা রত্নাদেবী কিছুই বুঝতে পারে না, কারণ সে কোনোদিন এরকম জাপানি খাবারের নাম শোনেনি। এসব তুমি কি খাবারের নাম বলছো? আর আমি শেষ পর্যন্ত তোমার হিসি খাবো? তোমার লজ্জা করছে না শাশুড়ি মাকে হিসি খাওয়াতে? ছি প্রীতম, ছি। শেষ পর্যন্ত তোর এই জাপানি বউয়ের পাল্লায় পড়ে আমাকে হিসু খেতে হবে? আরে মা, ওটা হিসি নয়, ওটা সুশি। আর এটা হলো জাপানের সবচেয়ে বিখ্যাত খাবার। আমার বউ তোমাকে হিসি খাওয়ানোর কথা বলেনি, তুমি ভুল বুঝছো। আমি কিছুই ভুল ভাবছি না। এখন তুই জাপানিজ মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস তো, তাই তুই অনেক কথাই বলবি। আমি যে কত জন্মের পাপ করেছি যে এরকম মেয়েকে আমার ঘরের বউ বানাতে হলো। রত্নাদেবী তার বৌমার হাতের কোন রকম জাপানি রান্না খেতেই চায় না। সে কাঁদতে কাঁদতে না খেয়ে উঠে ঘরে চলে যায়। তাই জুয়ার ভীষণ পরিমাণে মন খারাপ করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। জুয়া প্রত্যেকদিন সকালবেলা উঠে জাপানি জামা কাপড় পরে রান্নাঘরে ঢোকে আর নানান রকমের জাপানিজ রান্না করতে শুরু করে। কিন্তু রত্নাদেবী একটাও জাপানিজ রান্না খেতে পারে না। ধীরে ধীরে পাড়া প্রতিবেশীদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে যে প্রীতম জাপানি বউ বিয়ে করে নিয়ে এসেছে। তাই সবাই মিলে রত্নাদেবীর বাড়িতে এরকম জাপানি বউ দেখতে ভিড় জমাতে শুরু করে। আর তারা সকলেই জুয়ার হাতে জাপানি রান্নাও খাওয়া শুরু করে। সমস্ত দেশি মহিলাদের জাপানি রান্না খেতে পছন্দ হলেও রত্নাদেবী কিছুতেই জাপানি রান্না পছন্দ করতে পারে না। একদিন, আচ্ছা মা, তুমি কেন জুয়ার হাতে জাপানি রান্না খেতে চাইছো না বলো তো? তুমি দেখো, আমাদের পাড়ার বা আশেপাশের বাড়ির সমস্ত কাকিমারাই তো আমাদের বাড়িতে জাপানি রান্না খাবার জন্য বারবার আসছে। আর তুমি কিন্তু জেদ ধরে বসে আছো যে জাপানি রান্না খাবেই না। কেন বলো তো? তুই যেমন আমাকে এসে তোর বউয়ের হয়ে সাফাই গাইছিস, ঠিক সেরকমই তোর বউকে গিয়ে একটু বল আমার জন্য দেশি রান্না বান্না শিখে নিতে। আর আমার বাড়িটা কিন্তু হোটেল নয় যে তোর বউ প্রত্যেক দিন জাপানের মতো জামা কাপড় পরে সবার জন্য জাপানি রান্না বান্না করবে। যত সব ন্যাকামি। এরকম কথা শুনে প্রীতমের খুবই খারাপ লাগে। তাই সে জুয়ার কাছে গিয়ে রত্নাদেবীর জন্য দেশি খাবার রান্না বান্না করার কথা বলে। কিন্তু জুয়া সোশ্যাল মিডিয়া দেখলেও দেশি রান্না কিছুতেই শিখতে পারে না। এভাবেই বেশ কিছুদিন কাটে। একদিন রত্নাদেবী রান্নাঘরে জল খেতে যায়। সেই সময় জুয়া জাপানি রান্না বান্না করতে ব্যস্ত ছিল। রান্নাঘরে ভীষণ ইঁদুরের উপদ্রব বেড়েছে। এই জল খেতে আসলাম আর আমার পায়ে কুটুস করে ইঁদুর কামড়ে দিল। এবার মনে হচ্ছে রান্নাঘরে ইঁদুর মারার ওষুধ দিতে হবে। মা, আপনার পায়ে ইঁদুর কামড়াচ্ছে? সত্যি? এই ইঁদুরগুলোকে এবার মারতেই হবে, কারণ এটা ভীষণ পরিমাণে বাড়াবাড়ি করছে। এই বলে জুয়া রান্নাঘরে যে কটা ইঁদুর দেখতে পায় সব কটা ইঁদুর টপ টপ করে তুলে খেতে শুরু করে দেয়। কারণ জাপানে অনেক মানুষ এরকম ভাবে ইঁদুর খেয়ে অভ্যস্ত। তাই জুয়াও কোনো দিকে পরোয়া না করে ইঁদুর খেতে শুরু করে। এই দেখে রত্নাদেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। একই, এ বাবা, তুমি এরকম করে গপ গপ করে জ্যান্ত ইঁদুর খেয়ে নিচ্ছ? আমার মনে হয় তোমার মাথা খারাপ আছে। দয়া করে এরকম করে ইঁদুর খেও না বৌমা, তোমার শরীর কিন্তু অসুস্থ হয়ে পড়বে। না মা, আমার কিচ্ছু হবে না, কারণ আমি জাপানে অনেক ইঁদুর খেতাম। আর এই দেশি ইঁদুর খাওয়া আমার কাছে কোনো ব্যাপার নয়। তাই এই দেশি ইঁদুর খেয়ে আমি 1 মিনিটেই হজম করে দিতে পারবো। এই বলে জুয়া আরো বেশি বেশি করে ইঁদুর খেতে শুরু করে। ফলে রান্নাঘরের সব দেশি ইঁদুর মারা যায়।
কিন্তু ইঁদুরগুলো খাওয়ার পর জুয়া আর কিছুতেই সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। তার ভীষণ পরিমাণে পেটে ব্যথা শুরু হয় আর সে রক্ত বমিও করতে থাকে। এই দেখে রত্নাদেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তাই সে এক মুহূর্ত দেরি না করে তার ছেলেকে ফোন করে সব ঘটনা জানায়। প্রীতম তাড়াতাড়ি করে বাড়িতে এসে জুয়াকে নিয়ে নার্সিং হোমে নিয়ে যায়। অনেকবার করে বারণ করেছি, কিন্তু আমার কোনো কথা শোনেনি। এরকম করে কোনো মানুষ ইঁদুর খেতে পারে? এই জন্য আমি বলেছিলাম কোনো জাপানি মেয়েকে বিয়ে করে নিয়ে আসিস না। দেখেছিস আজকে কি দিন দেখতে হচ্ছে। এখন যদি ওর কিছু একটা হয়ে যায় তখন কি হবে বলতো? সেই সময় ডাক্তারবাবু জুয়াকে নিয়ে অপারেশন থিয়েটারে চলে যায় আর সে কোনো মতে জুয়ার পেট ওয়াশ করে সমস্ত ইঁদুরের বিষ বের করে দেয়। এই যাত্রায় জুয়ার প্রাণ বেঁচে যায়। ডাক্তারবাবু অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসলে, ডাক্তারবাবু, আমার বউ ঠিক আছে তো? ও যে কেন এরকম করে ইঁদুর খেতে গেল আমি কিছুই বুঝতে পারছি না। আপনি দয়া করে ওকে ঠিক করে দিন। দেখুন, আমি অনেক কষ্ট করে ওনার পেটে ওয়াশ করে দিয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আর তাছাড়া আপনার বউ জাপানে ইঁদুর খেতে বলে কি এখানেও ইঁদুর খেতে হবে? ইঁদুর খাওয়া একদম শরীরের পক্ষে ভালো নয়, কেননা কোনো সুস্থ মানুষ কখনো ইঁদুর খেতে পারে না। এটা এক ধরনের বিষ, সুতরাং আগে থেকে খেয়াল রাখবেন আপনার বউ যেন কোনোদিন এরকম ভুল না করে। প্রীতম এবং রত্নাদেবী জুয়ার সঙ্গে দেখা করে আর জুয়া লজ্জায় মাথা নিচু করে বসে থাকে। তার স্বামী এবং শাশুড়ি মায়ের কাছে সে প্রতিজ্ঞা করে সে এরকম ভাবে কোনোদিনও আর ইঁদুর খাবে না। আর রত্নাদেবী সেদিন বুঝতে পারে যে সেও ধীরে ধীরে তার জাপানি বৌমাকে পছন্দ করতে শুরু করেছে। তাই তারপর থেকে রত্নাদেবী নিজের হাতে ধরে জুয়াকে বিভিন্ন রকম দেশি রান্নাবান্না করা শিখিয়ে দেয়। এভাবে শাশুড়ি বৌমা দুজনে মিলে সুখে শান্তিতে সংসার করতে থাকে।